সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউসের পক্ষ থেকে বিখ্যাত অনুসন্ধানী ও অপরাধ বিষয়ক সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন এর উপস্থাপনায় ধারাবাহিক অনুষ্ঠান অপরাধ কথা। এবার আরও নতুনভাবে মাঠের বাস্তব অভিজ্ঞতা, তদন্তের নেপথ্য কাহিনী, অপরাধ জগতের অজানা দিক সবকিছুই তুলে ধরা হবে তথ্যভিত্তিক ভাষ্যে, সরাসরি সত্যের আলোকে। সাহস, অনুসন্ধান আর নির্ভুল তথ্য, এই তিনটি শক্তিকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে অপরাধ কথা। সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউস, সত্যের পাশে, আপনার পাশে। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের কথা টিভি তথা চট্টল চিত্রের মাল্টিমিডিয়ার অনুষ্ঠান দেখার জন্য। এই মাল্টিমিডিয়ার অনুষ্ঠান আমরা পরিচালনা করি সাদা কালো নিউজ হাউস থেকে বা সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউস থেকে। আজকের আলোচনা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আজকের আলোচনা কোনো টক শো নয়, কোনো বিনোদন নয়, কোনো জাতীয় বা আন্তর্জাতিক রাজনৈতিক নয়। আজকে এমন একটা আলোচনা আমি অবধারণ করব, উপস্থাপন করব, সেটা অনেকের কাছে অজানা, অনেকের কাছে জানা। জানা অজানা রহস্য আমি আজকে উপস্থাপন করছি। আজকের কথার শিরোনাম অপরাধ কথা। তাহলে বলতে পারেন যে অপরাধ কথা, এত কথা থাকতে আমি অপরাধ কথা কেন বলতে যাব? অপরাধের কথা সাধারণত অপরাধীরাই বলে, কিন্তু আমরাও তো এক ধরনের অপরাধী, যারা সংবাদপত্রের সাথে জড়িত, যারা লেখালেখির সাথে জড়িত, তারাও কিন্তু বিভিন্নভাবে অপরাধী। কারণ অপরাধের বিরুদ্ধে লিখতে হলে তাকে নিজেকে অপরাধীর মতো ছদ্মবেশে কাজ করতে হয়। ডাকাতের বিরুদ্ধে লিখতে হলে ডাকাতের ছদ্মবেশ হয়, চোরের বিরুদ্ধে লিখতে হলে চোরের ছদ্মবেশ হয়, খুনির বিরুদ্ধে লিখতে হলে খুনিদের মতো আচরণ করতে হয়। যার কারণে আমাদের অস্ত্র হলো কলম, আর অপরাধীদের অস্ত্র হলো মানুষ মারার হাতিয়ার এবং আগ্নেয়াস্ত্র। সেই আগ্নেয়াস্ত্র দিয়ে গত কদিন আগেই সরোয়ার বাবলা যখন প্রকাশ্য নিহত হলো, হত্যাকারীরা যখন হত্যা করে চলে গেল, সবচেয়ে আলোচনায় চলে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোয়ালখালী আসন থেকে মনোনীত আগামী নির্বাচনের, যিনি সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বা হবেন, যিনি বিএনপির মহানগরের আহ্বায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ আমাদের এরশাদুল্লাহ সাহেব যখন গুলিবিদ্ধ হলেন, তখন সারা দেশ তথা সারা বিশ্বের কাছে একটি অশনি সংকেত পৌঁছে গেছে যে অপরাধ জগতের এরা কারা, কেন বারবার হত্যা করে আসামিরা পার পেয়ে যাচ্ছে। গত কদিন আগে রাউজানের হিসাব করেছি আমরা, 17টি হত্যা হয়েছে 14 মাসে। একেবারে শেষ হত্যা হয়েছে রাউজানে, সেটা হলো আব্দুল হাকিম হত্যা। আমি আব্দুল হাকিম হত্যাতে যাচ্ছি না, আমি যাচ্ছি আমাদের চট্টগ্রাম শহরে পাঁচলাইশ, বদ্রহাট, বাইজিত এলাকায় যেসব হত্যাকাণ্ডগুলো করেছে সেই স্মৃতিময় কথাগুলো আমি উপস্থাপন করছি। আবার সাংবাদিকতা, লেখালেখির কিন্তু শুরু হয়েছে ক্রাইম সাংবাদিকতার মাধ্যমে, অপরাধ সাংবাদিকতার মাধ্যমে। আমি 1987-88 সালে লেখালেখিতে আসলেও পুরোদমে কিন্তু লেখালেখি এবং গবেষণা অপরাধ জগতের লেখাতে গিয়েছি 90 সাল থেকে। আমি আমার দাঙ্গাবাজি লেখা এবং প্রশাসনের টনক নড়ে যাওয়ার মতো লেখা আমি তখন লিখতাম, এবং লেখার মধ্যে আমি একটি মেসেজ দিতাম। সেই অপরাধের কথা লিখতে গিয়ে কখন নিজেকে অপরাধী ভাবা শুরু করেছি, আজকের দীর্ঘ বছর পর আমি সেই 1997 সালের একটি হত্যাকাণ্ডের
সূচনা দিয়ে আজকের কথা শুরু করছি। এর আগে অনেক হত্যাকাণ্ড রয়েছে, আমি বললাম এই যে সরওয়ার বাবলার হত্যার পূর্বের ধারাবাহিকতা আমি অবধারণ করছি। অনেক হত্যার কথা এই মুহূর্তে আনছি না। প্রথম তাদের যে হত্যাকাণ্ড, বিশেষ করে শিবিরের হুমায়ুন ছিল, হুমায়ুনের নেতৃত্বে এবং কুকুমনির নেতৃত্বে প্রথম হত্যাকাণ্ড ঘটে বদ্রাট চানগাঁও আবাসিক এলাকায়। ছাত্রলীগের যে তিনজনকে হত্যা করা হয়েছে, এনাম, মনসুর, শহীদ, তিনজনকে প্রকাশ্য হত্যার পরেই হত্যার খেলা শুরু হয়েছে। সেই হত্যার পর তখন চট্টগ্রামে এক ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছিল। সদ্য আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসছে। তখন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সমর্থনে ছাত্রলীগের এনাম, তারা ছাত্রলীগ করত, তাদেরকে বদ্রাট আবাসিকে প্রকাশ্য হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সূচনা এবং আজকের যে বড় সাজ্জাদ বলা হচ্ছে, যার কথা বারবার বলছি, সাজ্জাদের বাড়ি হলো চালদাতলি ফাঁসলাইশের গনি কন্ট্রাক্টরের বাড়ি, এবং গনি কন্ট্রাক্টরের ছেলে। গনি কন্ট্রাক্টর হলেন একজন আমাদের উপমহাদেশের বড় ঠিকাদার ছিলেন। বদ্রাটের ত্রিফল মার্ডারের পর গনি কন্ট্রাক্টরের বাড়িতে হামলা হয়েছিল। কেন হামলা হয়েছিল? তখন গনি কন্ট্রাক্টরের বাড়িতে যারা হত্যার সাথে জড়িত ছিল, শিবিরের ক্যাডার বলেন বা তৎকালীন যারা শিবিরের নামদারি, শিবিরের পদবি কিন্তু ব্যবহার করতো না, একমাত্র মহিবুল্লাহ কুকুমনি ছাড়া। কুকুমনি ইউএসটিসির ছাত্র ছিল। তখন তারা সন্দেহ করেছিল গনি কন্ট্রাক্টরের বাড়িতে, অর্থাৎ সাজ্জাদদের বাড়িতে। সাজ্জাদ তখন ছোট, মাত্র 12-14 বছর বয়স। তখন গনি কন্ট্রাক্টরের বাড়িতে বিশাল হামলা হলো এবং তার বাড়ি জ্বালিয়ে দিল, গাড়ি জ্বালিয়ে দিল। কিন্তু গনি কন্ট্রাক্টর বা সাজ্জাদের বাবারা কিন্তু হত্যার সাথে জড়িত নয়, তারা কিন্তু কিছুই জান না। এই হত্যাকাণ্ডের সময় আমি সত্য উদ্ঘাটন করার জন্য, তখন আমি অপরাধ জগতে কাজ করছি, অপরাধ জগৎ ম্যাগাজিনে, তখন আমি নেমে গেলাম তাদের আসল রহস্য উদ্ঘাটন করার জন্য। এই আসল রহস্য উদ্ঘাটন করতে গিয়ে দেখলাম ত্রিফল মার্ডার কিন্তু হয়েছে। যারা হত্যা করেছে, বিশেষ করে হুমায়ুনকে পরবর্তী র্যাবে গুলি করে মেরে ফেলছে। কিন্তু গনি কন্ট্রাক্টর বা সাজ্জাদের বাবারা কিন্তু, বা সাজ্জাদের পরিবার, তার বড় ভাই ছিল জসিম, যদিও কুকুমনির অনুসারী ছিল, কিন্তু তারা হত্যার সাথে জড়িত ছিল না। তখন গনি কন্ট্রাক্টরের পক্ষে আমি নিউজ করলাম একটি প্রধানমন্ত্রী, তখনকারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কাছে একটি লেখা আমার হাতে লিখলাম আবেদন। সে আবেদনের প্রেক্ষিতে একটি তদন্ত টিম আসলো ঢাকার থেকে। তদন্ত টিমের প্রেক্ষিতে তখন ফাঁসলাইশের এসি ছিলেন এন ফালিদ, যার বাড়ি ছিল সাতকানিয়া, পরবর্তী তিনি মারা গেছেন। এই ফালিদ বাবু একটি 12 পৃষ্ঠার প্রতিবেদন করেছিলেন। তখন প্রতিবেদনে ক্লিয়ার পরিষ্কার হয়েছেন এই সাজ্জাদের পরিবার বা গনি কন্ট্রাক্টরের পরিবার ত্রিফল মার্ডারের সাথে জড়িত নয়। যার কারণে তখন এই হত্যার মূল হোতা ছিল কে? এই হত্যার মূল হোতা যারাই ছিল, তাদের কথা স্পষ্টভাবে তুলে ধরছে। এই 12 পৃষ্ঠার প্রতিবেদন যখন গনি কন্ট্রাক্টরের পক্ষে বা সাজ্জাদের বাবার পক্ষে যখন প্রধানমন্ত্রীর দপ্তরে ফালিদ বাবু জমা করলেন, তিনি ফাঁসলাইশের এসি হিসেবে, সহকারী কমিশনার হিসেবে, তখন কেঁপে গেলেন আরেকজন, যিনি এখন আমাদের মাঝে নেই। তিনি হলেন লিয়াকত আলী খান, তখনকার কমিশনার বা কাউন্সিলর। তিনি ছিলেন মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক এবং মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। তিনি মহিউদ্দিন চৌধুরীকে অনুকরণ করতেন। তিনিও এক সময় শ্রমিক নেতা ছিলেন, যেই এই টেক্সটাইল মিলের। তো যাই হোক, তখন গনি কন্ট্রাক্টরের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেল কে? লিয়াকত আলী খান। গনি কন্ট্রাক্টর বাড়িতে হামলার নির্দেশ, গাড়ি জ্বালানো, তাদের বাড়ি জ্বালানো, সবকিছু। তিনি আমিনজুন মেলের শ্রমিক নেতা হিসেবে তার একটা প্রভাব ছিল, তার এলাকা ফাঁসলাইশ, এবং সেই সুবাদে তিনি শ্রমিক লীগের যে একটা প্রভাবশালী নেতা, আওয়ামী লীগ ক্ষমতায়। তখন এই যুদ্ধ শুরু হয়ে গেল এবং প্রশাসনের সাথে, লিয়াকত আলী খানের সাথে। তখন লিয়াকত আলী খান নিরাপত্তার অজুহাত দেখিয়ে
প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তখন ছিলেন নাসিম সাহেব। নাসিম সাহেবের কাছে একটি দরখাস্ত করলেন, আমাকে নিরাপত্তা দিতে হবে। তখন আবার একটি প্রতিবেদন দিলেন প্রশাসন, বিশেষ করে পালিত বাবু বললেন, এখানে 41টি ওয়ার্ডে অনেক কমিশনার রয়েছে, 41 জন, কিন্তু কেউ নিরাপত্তার কথা বলছেন না। লিয়াকত আলী খান সাহেব কেন তার নিরাপত্তার প্রয়োজন হয়েছে? প্রয়োজন হয়েছে এই কারণে তিনি অপরাধের সাথে জড়িত হয়ে গেছে, যার কারণে লিয়াকত আলী খানের বিরুদ্ধেই প্রধানমন্ত্রীর দপ্তরে রিপোর্ট উল্টা গিয়েছিল। উল্টা যাওয়ার পর প্রশাসনের সাথে তখন লিয়াকত আলী খান তথা মহিউদ্দিন চৌধুরী তথা তখনকার শ্রমমন্ত্রী মান্নান সাহেবের সাথে বড় ধরনের প্রশাসনিক গ্যাপ হয়ে গেছে। এর মধ্যে প্রশাসন কিন্তু পুলিশ, আজকের পুলিশ নয়, তখনকার পুলিশ লিয়াকত আলী খানকে মিমি সুপার মার্কেটের স্বর্ণের দোকান ডাকাতির কিন্তু মামলার আসামি করা হয়েছিল মামুনকে সহ এমএস কলেজের। তখন কমিশনার লিয়াকত আরো কেঁপে গেলেন। তাদের সরকার, তারা ক্ষমতায়, কিন্তু তারা প্রশাসনের কোনো সাপোর্ট পাচ্ছে না। সাপোর্ট বলতে অর্থাৎ অন্যায়ভাবে সাপোর্ট পাচ্ছে না। হত্যা হয়েছে, ত্রিফল মার্ডার, এটাও সত্য, কিন্তু গনি কন্ট্রাক্টরের বাড়িতে হামলা হয়েছে, এটাও সত্য, কিন্তু ত্রিফল মার্ডারের সাথে গনি কন্ট্রাক্টরের বা সাজ্জাদের পরিবার জড়িত ছিল না। বিধায় সেখানে প্রশাসন নিরপেক্ষভাবে প্রতিবেদন উপস্থাপন করেছে। এই যে ধারাবাহিকতা পরবর্তী চলে আসলো, একেবারে এই হত্যার মূল নায়ক কে ত্রিফল মার্ডারের, তখন বাছাই করলো কুকুমণিকে। কুকুমণিকে বললাম, প্রথমে বলেছি কুকুমণির বাড়ি বলখালি, থাকতো হাটাজারি, সেই ইউএসটিসি ছাত্র। কুকুমণি হলো এই যে হাবিব খান এবং শিবিরের যে যে গ্রুপটা ছিল তাদের নেতা। গনি কন্ট্রাক্টর ছেলে জসিমেরও নেতা, জসিম কিন্তু ফুটবল খেলোয়াড় ছিল। তখন এই হাবিব খান এবং সবাই মিলে তারা করল কি, অস্ত্র সংগ্রহের জন্য দুবাইওয়ালা সালামকে কিডন্যাপ করলো। সালামের বাড়ি কিন্তু কমিশনার লিয়াকত আলী খানের এই জায়গায় কমিশনার লিয়াকত আলী খানকে অর্থ যোগান দিতেন, যার কারণেই এবং সালামকে কিডন্যাপ করা হলো। তখন ওসি ছিলেন আবুল কালাম আজাদ, পাঁচলাইশ থানা, তখন বাইজিৎ থানা আবিষ্কার হয়নি। এবং এই কমিশনার লিয়াকত তখন আরো কেঁপে গেল। পরবর্তীতে অনেক ঘটনা ওইটাকে উদ্ধার করার জন্য, এবং শিবিরের নাসির কিন্তু তখন জোরালো ভূমিকা রেখেছিলেন, কিন্তু এই কিডন্যাপের সাথে নাসির জড়িত ছিল না। জড়িত ছিল তখন হাবিব খান, এখন ফেরিসে আছেন 8 মার্ডারের ফাঁসির আসামি, তখন জড়িত ছিল। কিন্তু তখন সাজ্জাদ ছোট আগে বলেছে, তখন এই যে কুকুমণি, তাদের সাথে ছিল শফি, বলখালি জমির, এখন তারা অনেকে ছিল। তার মধ্যে এইটার সাথে এই কিন্তু এই শিবিরের নাসির তখন জড়িত ছিল না। তখন প্রশাসন যখন শিবিরের নাসিরের ছেলে পেলেদেরকে গ্রেপ্তার করা শুরু করছে, তখন নাসির পাগল হয়ে গেছিল এই সালামকে উদ্ধার করার জন্য। এবং আমি একদিকে প্রশাসনের পক্ষ হয়ে এবং কিডন্যাপকারীদের বিরুদ্ধে লেখালেখি করলাম, এবং প্রশাসন আমাকে ধরেছে একটি লিয়াজো করার জন্য। তখন মন্ত্রী মান্নান সাহেব থানায় গিয়েছিলেন, থানায় বসে এটা সিদ্ধান্ত দিচ্ছেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 15 দিন 20 দিন 1 মাসও কিন্তু এক উদ্ধার করতে পারছে না। এই যে সালামকে, পরবর্তী সালামকে উদ্ধার করা হলো। সালামকে উদ্ধার বলতে প্রশাসনের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে উদ্ধার করা হলো। চকরিয়া থেকে সালামকে নিয়ে আসলো, গোলফারের মোড়ে নামিয়ে দিল, এবং পরবর্তী সেই সালাম উদ্ধার হয়ে ফাঁসলাইশ থানায় একটি মামলা তখনই হয়েছে। পরবর্তীতে এই মামলার শিবিরের নাসির কিন্তু আসামি হয়েছে, এবং কমিশনার লিয়াকত আমার উপর কেঁপে গেল, কারণ লিয়াকতের বিরুদ্ধে আমি তখন 3টা নিউজ করছি এর আগে সিডিএর কিছু অসঙ্গতি নিয়ে, এবং তখন তিনি সিডিএ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মেম্বার। পরবর্তীতে এই ফাঁকে আবার ওখানে এসআই ছিল আবুল হাশেম, পাঁচলাইশ থানা, তার বিরুদ্ধে আমার একটা নিউজ ছিল, কুলগাঁওতে এক মহিলা মার্ডার হয়েছে, বাতিজার হাতে সাসি হত্যা, ওইটার কিন্তু মূল আসামিকে বাদ দিয়ে আবুল হাশেম একটি প্রক্রিয়া করেছিলেন, আমি তার বিরুদ্ধে নিউজ করেছি। এ সালামের মামলার আইন ছিল তখন মোহাম্মদ হাশেম,
সালামের কিডন্যাপের মমতা আবুল হাশেম এবং মন্ত্রী মন্নান এবং কমিশনার লিয়াকত বাধ্য করে শিবিরের নাসিরকেও সার্জশিটের মামলাতে আসামি করা হয়েছে এবং আমাকেও কিন্তু ওই মামলার আসামি করা হয়েছিল। আজকে অপরাধের কিন্তু আমি একদিনের জন্য জেলে যাইনি, পরবর্তী কোর্টে আমি সারেন্ডার করার আমি রোহিদাস ম্যাজিস্ট্রেট ছিলেন, ওনার কাছে দেখা করে উনি আমাকে জামিন দিয়ে দিছে এবং সত্যটা উদ্ঘাটন হয়েছে এবং আমি তো তাদের সত্য উদ্ঘাটন করতে গিয়ে এবং কমিশনার লিয়াকতের কিছু অসঙ্গতি আমি প্রকাশ করার কারণে, এসআই হাশেমের বিরুদ্ধে অসঙ্গতি প্রকাশ করার কারণে এবং আমাকেও মামলার চার্জশিটে আসামি করেছে এবং শিবিরের নাসিরকেও কিন্তু আসামি করেছে। শিবিরের নাসির কিন্তু তখন গ্রেপ্তার হয়নি, পরবর্তী গ্রেপ্তার হয়েছে। তো যাই হোক, এই মামলা দীর্ঘদিন চলেছে কিন্তু টিকে নাই। পরবর্তী মামলা সবাই বেকসুর খালাস পেয়েছে। তবে আমাকে অনেক চেষ্টা করেছে আটক করার জন্য, কিন্তু আমি তো নির্দোষ, আমি তো অপরাধ অনুসন্ধানী মানুষ। আমাকে কমিশনার লিয়াকত মনে করেছে তার যে মিমি সুপার মার্কেটের ডাকাতি, এই মামলার আসামি হওয়া, অন্যান্য সবকিছু মনে করছে আমি তাকে প্রশাসনের সাথে লেয়াজু করেছি এবং এই তার কারণে সে আমাকে খুব খেপে গিয়ে পূর্বগুড়ের পাশে একটি জায়গার বিষয় নিয়ে আমি তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার ছিলাম, আমি তার বিরুদ্ধে নিউজ করেছিলাম। তো যাই হোক, আজকে কমিশনার লিয়াকত কিন্তু নেই, আজকে সত্যটা, আজকে অপরাধের কথাটা টেনে আসলাম। এর মধ্যে কুকুমনি এবং গনি কন্ট্রাক্টরের পরিবার এবং লিয়াকতের মধ্যে একটা সন্ধি চুক্তি হলো, কেউ কারো বিরুদ্ধে যাবে না এবং তারা শান্তিভাবে জীবনযাপন করবে। কিন্তু শান্তির মধ্যে অশান্তি চলে আসলো। এই চুক্তির এক সপ্তাহ পরেই নজুমিয়াহাটে অবস্থানকালীন কুকুমনিকে হত্যা করা হলো। কে হত্যা করলো? এমএস কলেজের তখনকার মহিম এবং দুলু, সুনীল এবং কুনি ছিল নজরুলকে তেলের পাটি সাজিয়ে মহিম তারা পাঠিয়েছিল। টুটুল ছিল কুকুমনির বডিগার্ড, আবার টুটুল ছিল কমিশনার লিয়াকতের বাকিনা এবং কুকুমনিকে হত্যা করে টুটুলকে মহিমের গ্রুপ, বিশেষ করে নজরুল নিয়ে আসার কারণেই তারা ধরে নিছে এই হত্যাকাণ্ড, কুকুমনির হত্যাকাণ্ড কমিশনার লিয়াকত করিয়েছে। এই কমিশনার লিয়াকত হত্যার তখন খেপে গেল, কিন্তু লিয়াকত কিন্তু এই হত্যার সাথে জড়িত নয়। আমার অনুসন্ধানে তখন রিপোর্ট ছিল, কারণ কমিশনার লিয়াকত এই কুকুমনি হত্যার বিষয়ে কিছুই জানতো না, কারণ সে তো আপোষ করে বলছে। কিন্তু কে বুঝবে এই কথাটা? যেহেতু কুকুমনি হত্যা হওয়ার পর, মার্ডার হওয়ার পর, তখন তো তার গ্রুপের সবাই খেপে গেছে, তারা ধরে নিয়েছে যে একমাত্র কমিশনার লিয়াকত ছাড়া এই কুকুমনিকে হত্যা কেউ করতে পারে না। যার কারণ হলো কমিশনার লিয়াকতের আপন ভাগিনা, আপন না হলেও খুবই ঘনিষ্ঠ ভাগিনা টুটুল ছিল কুকুমনির বডিগার্ড এবং টুটুলেই হত্যার পরিকল্পনা করেছে এবং হত্যাটার সরাসরি গুলি করেছে নজরুল, খলিফা নজরুল বলে, তার বাড়ি চকুরিয়া, এখন সে আছে, সে অসংখ্য হত্যার সাথে জড়িত, সেই কোনো না কোনোভাবে বেঁচে গেছে দুলু সুনীলের নেতৃত্বে, বিশেষ করে মহিমের নেতৃত্বে। এগুলো আমার কাছে তথ্য আছে, ডকুমেন্টস আছে, আমি ডকুমেন্ট নিয়ে কথা বলি, আমি অনুসন্ধান করেছি, আমি বছরের পর অনুসন্ধান করেছি। এখন কমিশনার লিয়াকতকে তারা হত্যার জন্য একটি ফরমাল জারি করলো। কিভাবে? কুকুমনিকে যখন ফেরোডের ময়দানে জানাজার জন্য আনা হলো, তখন কুকুমনির লাশ ছুঁয়ে সবাই শপথ করলো কুকুমনি প্রতিশোধ 4 দিনের মধ্যে নেবে কমিশনার লিয়াকতকে হত্যার মাধ্যমে। লিয়াকত বেচারা কিন্তু কিছু জানে না, তার মৃত্যুর কিন্তু ঢঙ্কা বাজছে। এর মধ্যে 4 দিনের প্রচন্ড বৃষ্টি, 4 দিন যেদিন হবে সেদিন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়ের মাঠে, ফলকগ্রাউন্ড মাঠে কিন্তু মুক্তিযুদ্ধ সমাবেশে আসছিলেন, যার কারণে ওই 4 দিনের দিন কিন্তু কমিশনার লিয়াকতকে তারা হত্যা করতে পারেনি। পরবর্তীতে তাকে হত্যা করলো জুনের 2 তারিখ, জুনের 1 তারিখ দিন, গত রাত জুনের 2 তারিখ 1900, তখনও কিন্তু নাসিম স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে এই সারা রাত তারা বিভিন্নভাবে পাহারা দিয়ে কমিশনার লিয়াকতকে বাড়িতে জিম্মি করে রাখবে। কমিশনার লিয়াকত সকালবেলা পালিয়ে যাওয়ার সময়, বর্ষাকাল ছিল, তখন তার একটা সাঁকু দিয়ে, একটি বাঁশের সাঁকু দিয়ে তার নালা পার হওয়ার সময় সে
কাদাতে পড়ে গেছে, মোটা মানুষ ছিল, যার কারণে সে উঠতে পারেনি, ওখানে তাকে গুলি করে হত্যা করেছে। এই গুলি করে হত্যার সাথে কিন্তু তখন এই গ্রুপ কিন্তু জড়িত ছিল। তখনও কিন্তু সাজ্জাদ ওইভাবে 5 স্টারে জসিম আরো অনেক ছিল, তারা কিন্তু প্রতিজ্ঞা করেছিল কমিশনার লিয়াকতকে হত্যা করবে। কমিশনার লিয়াকত কিন্তু নির্দোষ বেচারা। তখন আমি আবার নিউজ করলাম কমিশনার লিয়াকতের হত্যার সারা দেশে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী নাসিমও চট্টগ্রামে আসছিল, অনেক কাহিনী। এরপরে কিন্তু তারা রাজনৈতিকভাবে মামলাটা করেছিল ভিন্ন খাতে। তখন আমি নিউজ করেছিলাম কমিশনার লিয়াকত হত্যার বিচার কখনো হবে না। পরবর্তী দেখা গেল 20 বছর পর কমিশনার লিয়াকত হত্যার সবাই কিন্তু বেকসুর খালাস পেয়েছে। আমি 20 বছর আগে বলেছিলাম 20 বছর 7 মাস পরে মামলা রায় হয়েছে, কিন্তু এই মামলাতে কেউ শাস্তি পায়নি। কমিশনার লিয়াকত মার্ডার হয়েছে এটাও সত্য, কিন্তু তার বিচারে নির্দোষ প্রমাণিত হয়েছে এটাও সত্য, কারণ সঠিকভাবে মামলাটা তারা করতে পারেনি। তাহলে হত্যাকাণ্ড শুরু হয়েছে ত্রিপল মার্ডার, এর পরবর্তী হলো কুকুমনি মার্ডার, এরপরে মানে কমিশনার লিয়াকত মার্ডার, এর পরবর্তী আসলো বদ্দারহাটের মানে বদ্দার পুকুরের পারে 8 মার্ডার। এই 8 মার্ডারের মধ্যে এই সাজ্জাদ তারা কিন্তু তখন ইনভলভ হয়ে গেল। আবিব খান, সাজ্জাদ আর পুরো গ্রুপেই মানে তখন এই সাজ্জাদ ক্রাইম জগতের মধ্যে অনুপ্রবেশ করলো। এবং 8 মার্ডারের কিন্তু ওইটা ছিল বাকলিয়া সরকারি পলিটেকনিক্যাল কলেজ বা গভর্নমেন্ট কলেজ, যেটাকে ইনস্টিটিউট কলেজ যেটা করা হয়েছিল প্রথম, ওই কলেজের একটি অনুষ্ঠানের জন্য ছাত্রলীগের আজম নাসিরের অনুসারীরা যখন যাচ্ছে, তখন তাদেরকে পথে গতিরোধ করে এবং বদ্দার পুকুরের পাড়েই তাদেরকে প্রকাশ্য হত্যা করা হয়েছে। মানে 8 জনকে স্পটে হত্যা করা হয়েছিল, যেটাকে বলা হতো 8 মার্ডার। ওইটা চট্টগ্রামের জন্য একটি ঐতিহাসিক মার্ডার। সারা বাংলাদেশে কিন্তু এইটা নিয়ে আলোচনা, সারা পৃথিবীতে আলোচনা, তখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে 8 মার্ডার। এরপরে অবশ্যই এর আগে কিন্তু শিবির নাসির কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে অস্ত্র নিয়ে, যে প্যারেডের ময়দান থেকে, ময়দানের পাশের ওই যে চট্টগ্রাম কলেজের ওখান থেকে, এবং ওখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। এর আগে মন্টু অস্ত্র নিয়ে গ্রেপ্তার হলো। মন্টু মানে বিশেষ করে তৈয়বকে হত্যার জন্য গিয়েছিল ফটিকছড়ি, নাসিরের অস্ত্র ছিল ওইগুলো। পরবর্তীতে এরা এই মন্টু এখন কিন্তু এই গোপাল কৃষ্ণ মৌরির হত্যাকাণ্ডের ফাঁসির আসামি মন্টু। তবে গোপাল কৃষ্ণ মৌরির হত্যার সাথে কিন্তু মন্টু জড়িত নয়। মন্টু কিন্তু অনেক হত্যার সাথে জড়িত, যেমন আপনার 8 মার্ডারের সাথে জড়িত, বা নুরুসভা জনপ্রিয় হোটেলের এই যে নুরুসভাকে হত্যা করলো, মন্টু নিজে হত্যা করেছে। কিন্তু মন্টু অনেক হত্যাকাণ্ডের কিন্তু আসামি হয়নি। পরবর্তীতে কিন্তু গোপাল কৃষ্ণ মৌরির মামলা কিন্তু সেই হত্যার সাথে জড়িত না থেকেও কিন্তু সে ফাঁসির আসামি হয়ে গেছে। মন্টু পরবর্তীতে এর আগে কিন্তু ওই তৈয়ব হত্যাকাণ্ডের যে অস্ত্র নিয়ে গেছিল, অস্ত্রগুলো নিয়ে গ্রেপ্তার হয়েছে। এই যে ক্রাইম জগতের রিসার্চ করতে গিয়ে আমি দেখেছি যে তারা যে কত নিষ্ঠুর, এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আমি কিন্তু তখন হোটেল 4 স্টারের 214 নম্বর রুমে থাকতাম। এবং এক পর্যায়ে এই মানে সালাম কিডন্যাপের পরে হুমায়ুন এবং তাদের গ্রুপ কিন্তু AK-47 নিয়ে আমাকে গুলি করতে গেছে। আমি কিন্তু 5 মিনিটের জন্য বেঁচে গেছি। আমার রুমে ব্রাশ করে কিন্তু কিছু রাখে নাই। আমার বন্ধু ছিল কখন পরবর্তী স্ট্রোক করে মারা গেছে। এটা বৈঠক ছিল বদ্রাডের মুজিবের বাসায়। মুজিবের বাইরে ছিল মোল্লা, এখন শিবিরের নাসিরের সাথে চলে। মোল্লা সহ একটা প্ল্যান করছে এবং বসছে, যেহেতু এই প্রশাসন এবং সঠিক উদ্ঘাটন বন্ধ করার জন্য আমাকে অর্থাৎ সাংবাদিক কামালকে হত্যা করতে হবে। তখন তারা হত্যার বিষয়টা মুজিবের বাসায় যখন করা হয়েছে, তখন আমার বন্ধু কখন উপস্থিত ছিল। কখন সে খবর পাওয়ার সাথে সাথে সেই 4 স্টার হোটেলে চলে আসছে। 2 মিনিটের মধ্যেই আমাকে হোটেল থেকে কোনো কথা ছাড়া নামিয়ে ফেলছিল। নামার পরে আমি চলে গেলাম চানগা থানায়। চানগা থানার তখন ওসি ছিল মহিউদ্দিন কিন্তু পরবর্তী স্ট্রোক করে মারা গেছে। আমি থানায় ঢুকে তখন মোবাইল ছিল না, তখন আমি 4 স্টার হোটেলে টেলিফোন করলাম। 4 স্টার হোটেলের ম্যানেজার ছিল ফারুক আমাকে বললো, কামাল ভাই আপনি কি আসেন বেঁচে, মানে এই ঘটনা আমাদের হোটেল তো তছনছ করে ফেলছে, আপনার রুমে ব্রাশ করে।
পরবর্তীতে যে জানলাম কেন হুমায়ুন তারা আমাকে গুলি করতে চাইল, তখন তারা সন্দেহ করেছে তাদের যে ছেলে পেলে এবং যে টোটাল মার্ডারের রহস্যগুলো আমি উদ্ঘাটন করে দিয়েছি এবং আমি একমাত্র তাদের বিরুদ্ধে নিউজ করেছি, যার কারণে হুমায়ুন ছিল একটু একেবারে মানে ডিটারমাইন্ড, যাকে হত্যা করার সিদ্ধান্ত নেবে সে প্যারালাইজ ধরনের ছিল, মানে তার যার কারণে হুমায়ুন কিন্তু তার গ্রুপ নিয়ে হোটেল ফরেস্টারের 214 নম্বর রুমে আমাকে হত্যা করতে গিয়েছে। তো যাই হোক, আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি, হয়তো ওই দিন আমি মারাও যেতে পারতাম। পরবর্তীতে সেটা কিন্তু নাসির তখন কিন্তু অ্যারেস্ট হয়নি, গ্রেপ্তার হয়নি। নাসির কিন্তু পরবর্তীতে সেটা বুঝতে পেরেছে এবং বিশেষ করে জমির বলখালির এখন সৌদি আরবে আছে, তারা সর্বটি করলো বলে কি আমি তো আমার কাজ করেছি, যেহেতু আমি তো আমার এই তথ্য সংগ্রহ করে আমি নিউজ করেছি, বিশেষ করে তখন অপরাধ জগতের একেবারে আমরা, এরপর আমি খবরের গ্রুপে কিন্তু জয়েন করেছি, ওখানেও কিন্তু আমি ধারাবাহিক লেখক হত্যার সময় কিন্তু আমি খবর গ্রুপে তখন এই এই যে আমাকে যে ঘটনার টাইমের মধ্যে সালাম হত্যার টাইমে কিন্তু আমি অপরাধ জগতের কিন্তু তখন মানে অনুসন্ধানী নিউজগুলো আমি করতেছি। পরবর্তীতে লিয়াকত হত্যার যে নিউজগুলো করেছিলাম তখন আমি খবর গ্রুপের একেবারে, তখন খবর গ্রুপ রমরমা, চিত্র বাংলা, বর্তমান দিনকাল, দৈনিক খবর এবং আরো কয়েকটা টোটাল গ্রুপের মধ্যে প্রচুর পত্রিকা ছিল। এই যে রহস্য উদ্ঘাটন, এর পরবর্তীতে এই যে ঈদ মার্ডার হলো, ঈদ মার্ডারের পরে যারা চলে গেল এই সাজ্জাদকে এবং এবং যে আজকে যে ফাঁসির আসামি হয়ে তারা দেশের বাড়ি চলে গেল, টুটুল দেশের বাড়ি চলে গেল এবং এই যে তাদের প্রতিদ্বন্দ্বী যারা ছিল যেমন মহিমকে র্যাবে পরবর্তী 2004 সালে র্যাব গঠনের পরে তাকে র্যাবের মাধ্যমে ক্রস ফায়ার করা হলো। দুলু সুনীল কোনো না কোনো কারণে ভারতে গিয়ে বেঁচে গেলেও 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর তারা কিন্তু এখনো বেঁচে আছে, তবে মানে বিগত টাইমের মধ্যে অনেক মানে আকাম কুকামের সাথে জড়িত ছিল। বিশেষ করে এই যে দুলু কিছুদিন আগেও একটি ছেলেকে হত্যা করে কিন্তু এখন কারাগারে আছে। সেই মানে এই যে হত্যাকাণ্ডের রহস্য, অর্থাৎ এই হত্যাকাণ্ডটা শুরু হয়েছে এই আজকে থেকে নয়, এই যে ধারাবাহিকতা, এই যে দীর্ঘ ইতিহাস, দীর্ঘ বছর পর আবার নতুন ভাবে হত্যাকাণ্ড শুরু হলো এবং সাজ্জাদের বাহিনী হিসেবে সারোয়ার বাবলা এবং ছোট সাজ্জাদ, যাকে বুড়ির নাতি বলা হয়, তাদের পুরো গ্রুপ তখন এক হয়ে গেছে। 5ই আগস্ট শেখ হাসিনা যাওয়ার পর এই মানে সারোয়ার কিন্তু জেল থেকে বাইরেছে। সারোয়ার কিন্তু এর আগে অত্যাধুনিক একাধিক অস্ত্র নিয়ে কিন্তু গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে আমার অনেক নিউজ করেছি আমি, আমার কাছে অনেক তথ্য রয়েছে। পরবর্তীতে তারা কিন্তু নিজেদের স্বার্থে 3জন কি 4জনকে ফাঁসলাইশ এলাকায় মার্ডার করছে। মার্ডারের পরে সারোয়ার বাবলা কিন্তু আলাদা হয়ে গেছে এবং সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের সাথে আঘাত করেছে এবং প্রশাসনের পাশাপাশি নাসির শিবিরের নাসির যখন কারাগার থেকে 27 বছর পরে বাইরে হয়েছে, তার শেল্টারে চলে গেছে সারোয়ার বাবলা। তখন সাজ্জাদকে হয়তো গ্রেপ্তার করতে হবে, না হয় হত্যা করতে হবে, কিন্তু সাজ্জাদের বাহিনী কিন্তু স্ট্রং এবং যে বড় সাজ্জাদ যাকে বলা হয় গণিঘণ্টা ছিল, আমি আগেই বলেছি, এবং সেই সাজ্জাদ কিন্তু বিদেশে রয়েছে। আমি এমনও বলতে পারি এই যে কোনো এক সময়ের মধ্যে গনি কন্ট্রাক্টরের বাসার থেকে আমার জন্য খাবার দাবারও কিন্তু নিয়ে আসছে, অনেকবার খাবার আয়োজনও করেছে। তাদের যখন সঠিক অনুসন্ধান করে তাদের পক্ষে যখন আমি নিউজ করেছি, তাদের বাড়ি যখন জ্বালিয়ে দিচ্ছে, তাদের বাড়িতে আক্রমণ করতেছে লিয়াকত আলীর গ্রুপে, লিয়াকত আলী খানের গ্রুপ যখন ফাঁসলাইশ এলাকায়, তখন সাজ্জাদ ছিল, আমি দেখেছি। সেই সাজ্জাদ যে পরবর্তীতে একজন বড় সন্ত্রাসী হবে বা মাফিয়া ডন হয়ে যাবে, সেটা আমরা কল্পনা করতে পারিনি। পরে ঢাকা থেকে যখন এই ছোট সাজ্জাদকে যমুনা ফিশার পার্ক থেকে যখন অ্যারেস্ট করা হলো, এই অ্যারেস্টের পিছনে সাজ্জাদের সন্দেহ ছিল এই সারোয়ার বাবলা তাকে গ্রেপ্তার করেছে এবং তার সাথে যারা আরো জড়িত ছিল, এর মধ্যেই ঢাকার আকবর সহ তারা কিন্তু হত্যা করলো। কে করলো? সাজ্জাদের বাহিনীরা করলো এবং লাস্ট হত্যাকাণ্ড হলো সারোয়ার বাবলা। এই যে হত্যাকাণ্ডের, যদি আমি আজকে যে অপরাধ কথাগুলো আমার বইতে কিন্তু ধারাবাহিকভাবে যাচ্ছে, লেখাতে যাচ্ছে, অপরাধ কার্যক্রমগুলো, এই যে অনুসন্ধানী সংবাদগুলো আমরা এখন অনেকে সাংবাদিকেরা কিন্তু রিস্ক নিয়ে করে না। কিভাবে করবে? আমি যখন হুমায়ুন বা শিবিরের নাসির এবং তাদের বিরুদ্ধে যখন আমি নিউজ করলাম, তখন কিন্তু আমাকে তো গুলি করার জন্য গিয়েছে।
এবং এমনও সময় গেছে পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে এই যে ফজলুল করিমের বিরুদ্ধে যখন আমি নিউজ করেছি, তখনও তো আমাকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছে, আমাকে এই যে আজিম মাহমুদ কিডন্যাপের মামলার আসামি করেছে। আমি তো আমার লেখার কারণে আজিম মাহমুদকে হয়তো মানে গুম করা হয়েছে, এবং ফজল করিমের বিরুদ্ধে তো সবচেয়ে বেশি আমি নিউজ করেছি। তাহলে অনুসন্ধানী নিউজ করবে কারা, কিভাবে করবে? এবং ফজল করিম তো আমাকে অনেকবার চেষ্টা করেছে, তার বাহিনীরা মানে আমাকে র্যাবের পুলিশে শেল্টার দিয়েছে, এবং বিশেষ করে আমি র্যাবের কাছে কৃতজ্ঞ। র্যাব 7 আমাকে অনেকভাবে এই যে মানে ফজল করিমের সন্ত্রাসীদের থেকে সেভ করেছে। তো বিগত সময় তো যতটুকু বড় বড় ঘটনা ঘটেছে, আমাকে কিন্তু প্রশাসনে কিন্তু শেল্টার দিয়েছে, প্রশাসন সহযোগিতা করেছে। এবং এখন কিন্তু ওই সাংবাদিকতা নেই, এবং ওই হত্যাকাণ্ডের রহস্য, অপরাধ জগতের রহস্য উদ্ঘাটন করার জন্য কিভাবে করবে? এখন যে হত্যাকাণ্ডের প্রতিযোগিতা চলছে, এবং এখন ভাড়াটিয়া হত্যাকারীরা কিন্তু হত্যা করে চলে যাচ্ছে, এবং তাদের বিরুদ্ধে যদি সঠিক তথ্য দিয়ে লেখা হয়, কিন্তু কালকে দেখা যাবে আমার লাশ রাস্তায় পড়ে থাকছে, বা আমার বাসাতে আক্রমণ হবে, বা আমার অফিসে আক্রমণ হবে। আমি আমার দীর্ঘ 30-35 বছরের ক্রাইম জগতের যে অনুসন্ধানী সংবাদে আমার অনেক ইতিহাস রয়েছে, যে সাহসের সাথে আমি কাজ করেছি, আমরা কাজ করেছি। এখন কিন্তু অনেকেই কিন্তু কাজ করবে না। হয়তো আজকে আমার এই কথাগুলো কিন্তু ধারাবাহিকভাবে যাবে, আমার বইতে লেখা হয়েছে অপরাধ কথার ধারাবাহিকতার কিন্তু অনেক কাহিনী রয়েছে। আজকে আমি শুধু ত্রিপল মার্ডারের মাধ্যমে বদ্রারের হত্যা এবং সরোয়ার বাবলার হত্যার যে মানে শেষ সমাধির মাধ্যমে আমি কিন্তু কিছুটা অপরাধ জগতের যে অনুসন্ধানী সংবাদের কিছু কথা বললাম। এই কথাগুলো কিন্তু হয়তো অনেকেই আমাকে অন্যভাবে অপরাধী বলতেও পারে। আগেই বলেছি, অপরাধের সংজ্ঞা, অপরাধের যদি সংবাদ, অপরাধের তথ্য নিয়ে যদি কেউ লিখতে হয়, নিজেওকে কিন্তু অপরাধের সাথে সামিল করতে হবে, না হয় অপরাধ উদ্ঘাটন করা যাবে না। হয়তো এই অপরাধীদের পিছনে আমার অনেক শ্রম দিতে হয়েছে, অনেক মেধা প্রয়োগ করতে হয়েছে, অনেক রিস্ক নিতে হয়েছে, অনেক জীবনের কিন্তু মায়া ছেড়ে দিয়ে কিন্তু আমি তাদের পিছনে কাজ করেছি। আজকেও আবার যদি আমি লিখতেছি, এখনো সঠিক তথ্য মানে উদ্ঘাটনের জন্য যদি সত্যিকারে যদি নির্ভীক সাংবাদিকতা, অপরাধ অনুসন্ধানী সাংবাদিকতাও যদি করতে পারে, প্রশাসন যদি একজন সাংবাদিককে নিরাপত্তা দিতে পারে, সুরক্ষা দিতে পারে, তাহলে সঠিক তথ্য একমাত্র সাংবাদিক বা সংবাদপত্রের কর্মী উদ্ঘাটন করতে পারবে। অনেক হত্যাকাণ্ডের রহস্য প্রশাসন আমাদের কাছ থেকে নিত, এবং সিআইডি, ডিবি আমাদের কাছ থেকে বিশেষ করে তথ্যগুলো অনুসন্ধানে আমরা চেষ্টা করতাম নিরপরাধী মানুষ যেন হরানির শিকার না হয়, এবং সঠিক হত্যাকারীদেরকে চিহ্নিত করা হয়। হত্যা রহস্য, হত্যা কেন হয়েছে, কিভাবে হয়েছে, কারণটা কি, হত্যার সাথে জড়িত কি, বেনিফিশিয়াল কারা, আমরা ওইটাও অনুসন্ধান করতাম। এখানে এই যে ত্রিফল মার্ডার, কমিশনার লিয়াকত হত্যাকাণ্ড এবং কুকুমনি হত্যাকাণ্ড, এর পরবর্তী এই যে এইড মার্ডার, এর পরবর্তী যে এই যে এর অনেক বছর পরে এসে এই যে 5 জন মার্ডার হলো, ওই সারোয়ার বাবলা সহ, ঢাকায় একবার সহ, এগুলোর কিন্তু যদি সঠিক অনুসন্ধান করা হয়, তাহলে গলত হলো রাজনৈতিক উদ্দেশ্যে, ব্যক্তি পারিবারিক উদ্দেশ্যে, নিজেদের আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে যারা এই কাজগুলো শুরু করেছিল, তারাই কিন্তু দায়ী। আজকে যদি সঠিকভাবে যদি ত্রিফল মার্ডারের যদি সঠিকভাবে মামলা করা হতো, বদ্রারের এনাম, মনসুর, শহীদদের, এর পরবর্তী কমিশনার লিয়াকত হত্যাকাণ্ড হতো না, এর পরবর্তী কুকুমনি হত্যা হতো না, এর পরবর্তী এন্ড মার্ডার হতো না, এর পরবর্তী আরো যেসব মানে হত্যাকাণ্ড হয়েছে। তা আমি মনে করি যে এই ধরনের অপরাধ কথাগুলো বলা মানে এই যে আমাদের তালাশের মতো অনেক টিম কিন্তু কাজ করতেছে। আমি মনে করি আমি এই যে জীবনের অভিজ্ঞতার আলোকে অসংখ্য মিথ্যা মামলার শিকারও হয়েছে, অসংখ্য সন্ত্রাসীদের মুখোমুখি হয়েছে, এখনো মুখোমুখি হচ্ছে, কিন্তু আমি পরোয়া করি নাই, এবং আমার লেখা জীবনে বন্ধ করি নাই, এবং আমার অনুসন্ধান কখনো বন্ধ করি নাই, এবং আমার কণ্ঠ কখনো বন্ধ করি নাই। আমি সত্য উদ্ঘাটনের জন্য কাজ করে যাচ্ছি, যাব, আগামীতেও যাব। এই অনুষ্ঠানটা আজকের এই আলোচনার মাধ্যমে আমরা শুরু করেছি। আজ এই অনুষ্ঠানের নাম হলো
অপরাধ কথা। এই অপরাধ কথা হলো আমার বাস্তব জীবনের অনুসন্ধানী সাংবাদিকতার অংশবিশেষ উপস্থাপনা। এই উপস্থাপনায় হয়তো আমার আজকে অপ্রিয় সত্য কথার জন্য হয়তো আমি আবারও বিপদের মুখোমুখি হতে পারি। আমার মাথায় হয়তো পিস্তল টেকতে পারে, হয়তো আমার কলম রুদ্ধ করার জন্য অনেকে এগিয়ে আসতে পারে, হয়তো প্রশাসনের পক্ষ থেকে হয়তো ভুল বোঝার জন্য আমাকে হয়রানি করার কথাও বলতে পারে। কিন্তু সত্য সত্য হয়ে এই অনুসন্ধান চলবে, চালিয়ে যাব এবং আরো হত্যাকাণ্ডের রহস্য আমি আগামী পর্বের জন্য রেখে দিলাম। আজকের কথা এখানে শেষ করছি। অপরাধ কথার পর্বটি ধারাবাহিকভাবে চলবে। বন্ধুগণ এবং প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু নয়, আমরা এখন চট্টলচিত্র, কথা টিভি, আমাদের দৈনিক টুরিস্ট, ভোরের আওয়াজ, পাশাপাশি সময়ের আলো সহ অসংখ্য পত্রিকা আমাদের গ্রুপে রয়েছে। আমাদের একঝাঁক টিম, সাহসী টিম নিয়ে আমি কাজ করছি। সকল অপরাধীদের মুখোশ উন্মোচন করব। শুধু হত্যাকাণ্ড নয়, আমি যারা দুর্নীতির সাথে জড়িত, যারা স্বজনপ্রীতির সাথে জড়িত, যারা টাকা আত্মসাতের সাথে জড়িত, সকল ধরনের অপরাধের পিছনে আমার অনুসন্ধান চলবে এবং বিগত সময়ের অভিজ্ঞতার আলোকে এগিয়ে যাব। সাথে আপনারা থাকবেন।